গুড মর্নিং এভরিওয়ান। আমরা লাস্ট ক্লাসে পাবলিক ফিনান্স শুরু করেছিলাম এবং পাবলিক ফিনান্সটা আজকে কমপ্লিট হবে। ঠিক আছে, তো আগের দিন যেগুলো হয়েছিল, যেহেতু অনেকদিন আগে ক্লাস হয়েছিল, তার কিছু রিক্যাপ, মানে আমরা একটু আগের জিনিসগুলো হালকা রিক্যাপ করে তারপরে আজকের গুলো শুরু করব। ঠিক আছে, আগের দিন আমরা দেখেছিলাম পাবলিক ফিনান্স বলতে কি কি বোঝায়, তার মধ্যে কোন কোন অবজেক্ট পড়ে এবং পাবলিক ফিনান্সের অবজেক্টিভ কি সেগুলো জেনেছিলাম। ঠিক আছে, এছাড়া বাজেট, যেটা আর্টিকেল 112-তে আছে। ঠিক আছে, কিন্তু বাজেট কথাটা নেই, সেটা অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট এই হিসেবে আমাদের কনস্টিটিউশনে দেওয়া আছে। সেই বাজেট কত রকমের হয় সেগুলো আমরা ডিটেলসে জেনেছিলাম। এছাড়া গভর্নমেন্টের আয় বা রিসিপ্টস কোন কোন জায়গা থেকে আসে এবং গভর্নমেন্টের ব্যয়, গভর্নমেন্টের এক্সপেন্ডিচার, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার কোন কোন ক্ষেত্রে করে গভর্নমেন্ট। ঠিক আছে, সেগুলো আমরা দেখেছিলাম। এবং রিসিপ্টসের বিভিন্ন সোর্স অফ রিসিপ্টস, যেমন যেটাকে দুটো ভাগে ভাগ করা ছিল, দুটো অ্যাকাউন্টে হিসাব হয়, একটা হচ্ছে রেভিনিউ অ্যাকাউন্ট আর একটা ক্যাপিটাল অ্যাকাউন্ট। রেভিনিউর মধ্যে ছিল ট্যাক্স, ট্যাক্স থেকে প্রাপ্ত ডিরেক্ট ট্যাক্স, ইনডিরেক্ট ট্যাক্স ইত্যাদি থেকে প্রাপ্ত রেভিনিউ। ঠিক আছে, তো এগুলো ট্যাক্সের ডিরেক্ট ট্যাক্স কি, ইনডিরেক্ট ট্যাক্স কি, ট্যাক্স রেভিনিউর মধ্যে কোন কোন সোর্স গুলো আছে, সেগুলো আমরা আজকে ডিটেলসে জানবো। নন ট্যাক্সের মধ্যে কি কি ছিল, ইন্টারেস্ট, ইন্টারেস্ট থেকে আয় এবং ডিভিডেন্ড প্রফিট থেকে গভর্নমেন্টের যে আয় সেগুলো ছিল। এছাড়াও আদার নন ট্যাক্স কিছু ছিল। আদার নন ট্যাক্সের মধ্যে ছিল যেগুলো, সেগুলো হচ্ছে ফিস, ফাইন, আমরা পরীক্ষার জন্য যে ফিস গুলো দিই বা বিভিন্ন আহ, আহ, আইন ভঙ্গ করার জন্য যে ফাইন গুলো দিই, সেগুলো হচ্ছে গভর্নমেন্টের আদার নন ট্যাক্স রেভিনিউ রিসিপ্টস এর মধ্যে পড়তো। ক্যাপিটাল রিসিপ্টের মধ্যে কি কি ছিল, ডেট আর নন ডেট। ডেট বলতে যেখান থেকে গভর্নমেন্ট যদি টাকা নেয় সেটার জন্য গভর্নমেন্ট রেডি থাকে। তার মধ্যে ছিল কি দুটো, একটা হচ্ছে এক্সটার্নাল, একটা ইন্টারনাল বড়োইং। দেশের মধ্যে থেকে গভর্নমেন্ট লোন নিতে পারে, দেশের বাইরে থেকে নিতে পারে, সেগুলো ডেট ক্যাপিটাল রিসিপ্টস এর মধ্যে ছিল। নন ডেট ক্যাপিটাল রিসিপ্টস এর মধ্যে ছিল রিকভারিজ অফ লোন এবং ডিসইনভেস্টমেন্ট। রিকভারিজ অফ লোন বলতে গভর্নমেন্ট কাউকে লোন দিলে, সরকার যদি, সেন্ট্রাল গভর্নমেন্ট কাউকে, অন্য একটা গভর্নমেন্টকে, মানে স্টেট গভর্নমেন্টকে বা অন্য দেশের কোনো গভর্নমেন্টকে যদি লোন দেয়, সেক্ষেত্রে সেই লোনের যে ক্যাপিটালটা ফেরত পায় আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট, সেটা ছিল হচ্ছে নন ডেট ক্যাপিটাল রিসিপ্টের মধ্যে। এছাড়া ডিসইনভেস্টমেন্ট ছিল। ডিসইনভেস্টমেন্ট কি সেটাও আমরা জেনেছিলাম, যে গভর্নমেন্ট যদি তার যে গভর্নমেন্ট পরিচালিত যে সংস্থা আছে, সেই সংস্থার যদি শেয়ার গভর্নমেন্ট বিক্রি করে, তার থেকে গভর্নমেন্টের যে আয়, সেটা হচ্ছে ডিসইনভেস্টমেন্ট বলা হয় সেটাকে। সেই ডিসইনভেস্টমেন্ট থেকে যে আয়টা, আর্নিংটা, সেটা কিসের মধ্যে ছিল, নন ডেট ক্যাপিটাল রিসিপ্টস এর মধ্যে। এছাড়া আমরা এক্সপেন্ডিচার ডিটেলস পড়েছিলাম, দু রকমের হয়, একটা রেভিনিউ, একটা ক্যাপিটাল এক্সপেন্ডিচার। সেটার এই ছকটা আমরা জেনেছিলাম ডিটেলসে। ঠিক আছে, এক্সপেন্ডিচারের মধ্যে রেভিনিউ আর ক্যাপিটাল এক্সপেন্ডিচার কি কি, কোনটা কাকে বলে, সেগুলো আমরা এই সংজ্ঞাগুলোর মাধ্যমে জেনেছিলাম। এছাড়া আমরা দেখেছিলাম বিভিন্ন রকমের ডেফিসিট। ঠিক আছে, রেভিনিউ অ্যাকাউন্টে যে আয়, রেভিনিউ অ্যাকাউন্টের ব্যয় থেকে যদি আয় কম হয়, বা রেভিনিউ অ্যাকাউন্টে, আমরা রেভিনিউ অ্যাকাউন্টে ক্যাপিটাল অ্যাকাউন্ট দুটো পড়েছি, সেটা রেভিনিউ অ্যাকাউন্টের আয়ও পড়েছি, রেভিনিউ অ্যাকাউন্টের ব্যয়ও পড়েছি, এক্সপেন্ডিচার। তো রেভিনিউ অ্যাকাউন্টের এক্সপেন্ডিচার যদি রেভিনিউ অ্যাকাউন্টের রিসিপ্টস থেকে বেশি হয়ে যায়, তখন সেটাকে আমরা জেনেছিলাম যে কি বলে, রেভিনিউ ডেফিসিট। এছাড়া টোটাল আয়, মানে রেভিনিউ প্লাস ক্যাপিটাল থেকে আয়, এবং টোটাল ব্যয়, রেভিনিউ প্লাস ক্যাপিটাল অ্যাকাউন্টে যে ব্যয়, সেটা যদি ব্যয়টা যদি টোটাল ব্যয়টা টোটাল আয় থেকে যদি বেশি হয়ে যায়, তখন সেটাকে আমরা কি জেনেছিলাম, তাকে বলা হচ্ছে বাজেট ডেফিসিট। এছাড়া এছাড়া আমরা ফিসকাল ডেফিসিট কি সেটা জেনেছিলাম। টোটাল যে ব্যয়, তার থেকে যদি বড়োইং বাদে যে আয় সেটা যদি বিয়োগ করা হয়, তাহলে আমরা পাই ফিসকাল ডেফিসিট। সেগুলো আমরা ডিটেলসে জেনেছিলাম। এবং ফিসকাল ডেফিসিট পড়ার সময় আমরা এফআরবিএম অ্যাক্ট বলে একটা অ্যাক্টের নাম শুনেছিলাম, যেটা 2003 সালে পাস হয়। ঠিক আছে, তো এটা কি ছিল মূলত, এই যে যে ডেফিসিট, রেভিনিউ ডেফিসিট এবং ফিসকাল ডেফিসিট, এই দুটোকে কমানোর জন্য এই যে একটা আনা হয়েছিল, গভর্নমেন্ট যাতে তার রেভিনিউ ডেফিসিটটা এবং ফিসকাল ডেফিসিটটা কমাতে পারে, সেটার জন্য এই অ্যাক্টটা পাস করানো হয়েছিল। আজকে আমরা এই অ্যাক্টের ডিটেলসে জানবো। এছাড়া এনকে সিং কমিটি বলে 2016 সালে একটা কমিটি হয়েছিল, আমরা জানি। সেটাও যে গভর্নমেন্টের ফিসকাল ডেফিসিট কমানোর একটা টার্গেট রেকমেন্ড করেছিল, তার সম্বন্ধেও সেই এনকে সিং কমিটির রেকমেন্ডেশন সম্বন্ধে ডিটেলসে আজকে আমরা জানবো।
টাইপস অফ বাজেট আমরা দেখেছিলাম, বিভিন্ন রকমের বাজেট হয়, ব্যালেন্স বাজেট, সারপ্লাস বাজেট, ডেফিসিট বাজেট, আউটকাম বাজেট, জেন্ডার বাজেটিং, জিরো বেস বাজেটিং, সানসেট বাজেটিং ইত্যাদি আমরা করেছিলাম। ফিসকাল পলিসি এবং মনিটারি পলিসির দুটো পার্থক্য আমরা জেনেছিলাম। মূলত ফিসকাল পলিসি সেন্ট্রাল গভর্নমেন্ট নিয়ে থাকে, মনিটারি পলিসি কে নিয়ে থাকে, দেশের সেন্ট্রাল ব্যাংক, বা আমাদের দেশের ক্ষেত্রে সেটা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। ঠিক আছে, সেগুলোর ডিফারেন্স আমরা জেনেছিলাম। এছাড়া এই যে ফিসকাল পলিসি তিন রকমের হয় আমরা জেনেছিলাম, একটা হচ্ছে এক্সপ্যানশনারি ফিসকাল পলিসি, একটা কন্ট্রাকশনারি, আর একটা হচ্ছে নিউট্রাল। এক্সপ্যানশনারি বলতে কি, যখন আমাদের গভর্নমেন্ট যদি এমন ফিসকাল পলিসি নেয় যার ফলে মানুষের হাতে টাকা আরো বেড়ে যায়, মানুষের হাতে টাকার ফ্লোটা বেড়ে যায়, তখন সেটাকে বলেছিল এক্সপ্যানশনারি ফিসকাল পলিসি, ইকোনমিতে টাকার ফ্লো বাড়িয়ে দেয়। কন্ট্রাকশনারিটা কি করে, ইকোনমিতে টাকার ফ্লোটা কমিয়ে দেয়। গভর্নমেন্টের পলিসিগুলো এমন যদি হয়, দেখা যায় যে ইকোনমিতে টাকার ফ্লোটা কমে যাচ্ছে, তখন বলা হচ্ছিল কন্ট্রাকশনারি ফিসকাল পলিসি। আর একটা ছিল নিউট্রাল ফিসকাল পলিসি, অর্থাৎ গভর্নমেন্টের আয় এবং ব্যয় দুটোই যদি সমান হয়, তখন সেটাকে বলা হতো, পলিসি এমন নিচ্ছে গভর্নমেন্ট যেখানে গভর্নমেন্টের ব্যয় এবং আয় সমান, তখন সেটাকে বলা হচ্ছিল নিউট্রাল ফিসকাল পলিসি। ডেফিসিট ফিনান্সিং আমরা পড়েছিলাম। ডেফিসিট ফিনান্সিং বলতে কি, যে ফিসকাল ডেফিসিট যদি হয়, তখন গভর্নমেন্ট কি করে, এই ডেফিসিটটাকে কোথা থেকে ফান্ড করে, ক্রেডিট করে। ডেফিসিটটাকে, ঘাটতিটাকে পূরণ করার জন্য গভর্নমেন্ট যে স্টেপগুলো নিয়ে থাকে, সেগুলোকে ডেফিসিট ফিনান্সিং বলে। মানে ডেফিসিটটাকে কমানোর জন্য যে ফিসকাল পলিসিগুলো থাকে, সেগুলোকে আমরা জেনেছিলাম কি বলে, ডেফিসিট ফিনান্সিং। তার মধ্যে কি ছিল ডেফিসিট ফিনান্সিং এর মধ্যে, লাস্ট রিসর্ট কি ছিল, যে নতুন মুদ্রা ছাপান। সেটার ফলে কি হয় আমরা জানি, যদি নতুন মুদ্রা ছাপিয়ে বা নতুন কারেন্সি তৈরি করে যদি ফিসকাল ডেফিসিট করে গভর্নমেন্ট, তখন কি হতে পারে, এই ডেফিসিট ফিনান্সিং করে, তখন কি হতে পারে, সেটা লিডস টু ইনফ্লেশন। সেটার ফলে ইকোনমিতে ইনফ্লেশন সৃষ্টি হতে পারে আমরা জেনেছিলাম। কারণ কি, নতুন কারেন্সি যদি ছাপায় এবং সেই পরিমাণ যদি সম্পদ আমাদের বা প্রোডাকশন না থাকে ইকোনমিতে, তখন কি হয়, যে মানুষের হাতে টাকা বেড়ে যায়, কিন্তু প্রোডাকশন না বাড়ার ফলে জিনিসটার ডিমান্ড বেড়ে যায়। ডিমান্ড বেড়ে গেলে সেটা কি হয়, ইনফ্লেশন বাড়িয়ে দেয় আমরা জেনেছিলাম। ঠিক আছে, তো সেই জন্য ওটা প্রেফারেবল নয় যে নতুন কারেন্সি ছাপিয়ে যে ফিসকাল ডেফিসিট ফিনান্সিং করাটা, সেটা কখনোই প্রেফারেবল নয়, কারণ সেটা একটা আননেসেসারি ইনফ্লেশন ইকোনমিতে সৃষ্টি করে। এরপর মানিটাইজেশন অফ ডেফিসিট আমরা জেনেছিলাম কি জিনিস, যখন আরবিআই গভর্নমেন্টের বন্ড গুলো, সিকিউরিটি গুলো, ঠিক আছে, প্রাইমারি মার্কেটে কি করে, প্রাইমারি মার্কেট থেকে যখন কিনে নেয়, ঠিক আছে, তখন সেটাকে বলা বলা হচ্ছিল যে মানিটাইজেশন অফ ডেফিসিট। ফিসকাল কনসলিডেশন আমরা জেনেছিলাম, মানে ফিসকাল ডেফিসিট কমানোর যে প্রসেস গুলো, সেগুলোকে বলা হচ্ছে ফিসকাল কনসলিডেশন আমরা জেনেছিলাম। ফিসকাল ডেফিসিটটা যাতে গভর্নমেন্টের ফিসকাল ডেফিসিট কমে, তার জন্য যে প্রসেস গুলো নেওয়া হয়, যে পদক্ষেপগুলো, যে স্টেপস গুলো মানে নেওয়া হয়, সেগুলোকে বলা হচ্ছিল ফিসকাল কনসলিডেশন। ঠিক আছে, তো তার মধ্যে ছিল ফিসকাল কনসলিডেশনের মধ্যে একটা ইমপ্লিমেন্টেশন অফ দ্য এফআরবিএম অ্যাক্ট 2003। ঠিক আছে, জিএসটি, ইনসলভেন্সি অ্যান্ড ব্যাংক্রাপসি বিল, এই যে এই চারটে, এই যে এফআরবিএম অ্যাক্টটা ইমপ্লিমেন্ট করা, জিএসটিটা চালু করা, ইনসলভেন্সি অ্যান্ড ব্যাংক্রাপসি বিল চালু করা, এটা আমরা আগের ক্লাসগুলোতে পড়েছিলাম ডিটেলসে, যে ইনসলভেন্সি অ্যান্ড ব্যাংক্রাপসি বিল কিসের জন্য, ব্যাংকিং এর ক্ষেত্রে কিসের জন্য নেওয়া হয়েছিল, সেগুলো পড়েছিলাম। তো এগুলো কিন্তু ফিসকাল কনসলিডেশনের জন্য নেওয়া গৃহীত বিভিন্ন স্টেপস বা পদক্ষেপ। ঠিক আছে, বেটার টার্গেটিং অফ গভর্নমেন্ট সাবসিডিজ থ্রু ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার, বা এই যে বিভিন্ন জনধন অ্যাকাউন্ট ইত্যাদি ফিনান্সিয়াল ইনক্লুশনের মাধ্যমে যাদের অ্যাকাউন্ট ছিল না, তাদেরকে ব্যাংকিং সিস্টেমের মধ্যে নিয়ে আসা হলো ফিনান্সিয়াল ইনক্লুশনের মাধ্যমে। করে কি হলো, তাদের যা বেনিফিট আছে সেগুলো ডাইরেক্ট তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হচ্ছে বর্তমানে। এটাও কিন্তু, এটা ফিসকাল ডেফিসিট কমানোর একটা স্টেপস বা পদক্ষেপ। কারণ আগে কি, যেহেতু ইনক্লুশন ছিল না, তার ফলে কি হতো, টাকাটা যার দরকার নেই সেও পেত। সে ফিনান্সিয়াল ইনক্লুশনের ফলে তার প্যান কার্ড যেহেতু সেখানে লিঙ্ক করতে হচ্ছে, তার ফিনান্সিয়াল স্ট্যাটাসটা গভর্নমেন্ট সহজেই পেয়ে যাচ্ছে, গিয়ে যার দরকার সে বেনিফিটটা পাচ্ছে, যার দরকার না সে বেনিফিট পাচ্ছে না। এটা উজ্জ্বলা যোজনা বলে একটা যোজনা হয়েছিল আমরা জানি, যাদের বাড়িতে গ্যাস নেই, মানে সিলিন্ডার, এলপিজি সিলিন্ডার প্রোভাইড করা হয়েছিল সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে। সেক্ষেত্রে কিন্তু এইভাবে, যে যা তাদের স্টেটমেন্ট দেখে দেখে ফিনান্সিয়াল গভর্নমেন্ট ঠিক করেছিল কাকে দেবে আর কাকে দেবে না। ঠিক আছে, এইভাবে বেনিফিটটা তাকে ডিরেক্ট ট্রান্সফার করা হয়েছিল। ঠিক আছে, এটাও কিন্তু একটা ফিসকাল কনসলিডেশনের একটা পদক্ষেপ বা ফিসকাল ডেফিসিট কমানোর একটা স্টেপ। ট্যাক্স কালেকশনের সিস্টেমটা ইমপ্রুভমেন্ট করার মাধ্যমে, ট্যাক্স কালেকশনের বেটার কমপ্লায়েন্স মেকানিজম করার মাধ্যমে,
ঠিক আছে, ট্যাক্স বেস বা ট্যাক্স কালেকশনটা বাড়ানোর মাধ্যমে গভর্নমেন্ট কি করতে পারে, ফিসকাল কনসলিডেশন, মানে গভর্নমেন্টের আয় বাড়াতে পারে ট্যাক্সটা বেটার ওয়েতে কালেকশন করার ফলে। ঠিক আছে, গভর্নমেন্টের আয় বাড়লে কি হবে, ডেফিসিট অটোমেটিক কমবে। ঠিক আছে, সেটা ট্যাক্সের যে বিভিন্ন রকম চেঞ্জ গুলো এনেছে, জিএসটিটা চালু হলো 17-তে, এই যে চেঞ্জ গুলো এনেছে এগুলো কিন্তু সবই ফিসকাল ডেফিসিট কমানোর পদ্ধতি, বা যেটাকে বলা হয় ইকোনমিক ভাষায় ফিসকাল কনসলিডেশন। গভর্নমেন্ট পেক ডিসইনভেস্টমেন্ট টার্গেট ফর, এটা আমরা জেনেছিলাম যে 2020-21 গভর্নমেন্ট ঠিক করেছে 1.20 লাখ crore রুপিস ডিসইনভেস্টমেন্ট করবে। ডিসইনভেস্টমেন্ট করবে মানে সরকারি সংস্থার শেয়ার বিক্রি করবে। তাহলে তার মাধ্যমে কি হবে, সরকারের আয় বাড়বে, ফিসকাল ডেফিসিট কমবে, আয় বাড়লে ব্যয় কমবে, ফিসকাল ডেফিসিট কমবে, এবং ফিসকাল ডেফিসিট কমার পদ্ধতিটাকে বলা হচ্ছে ফিসকাল কনসলিডেশন। এই অবধি আমরা গত ক্লাস পর্যন্ত আমরা পড়েছিলাম। এরপরে আমরা কিছু কোশ্চেন তার উপরে ডিসকাস করেছিলাম। ঠিক আছে, তো আজকে আমরা প্রথমে যেটা দেখবো, এফআরবিএম অ্যাক্ট যেটা 2003 সালে পাস হয়, সেটা আমরা কি দিয়ে জেনেছি, একটা ফিসকাল কনসলিডেশনের একটা পদ্ধতি, বা ফিসকাল ডেফিসিট কমানোর জন্য একটা আনা অ্যাক্ট। ঠিক আছে, সেই অ্যাক্টটা সম্পর্কে আমরা ডিটেলসে শুরু করবো আজকে। তো এফআরবিএম অ্যাক্ট, এটা ফুল ফর্মটা আমরা জেনেছি। ঠিক আছে, সেটা কিসের জন্য, কবে চালু হয়, 2003 সালে পাস করা হয়। এর এমটা কি ছিল, উদ্দেশ্যটা কি, আমরা উদ্দেশ্যটা অলরেডি জেনে গেছি, যে ট্রান্সপারেন্সি, ইকুইটেবল ডিস্ট্রিবিউশন অফ ডেট, ফিসকাল স্টেবিলিটি, এই তিনটে মূল উদ্দেশ্য। ফিসকাল স্টেবিলিটি, যাতে দেশে ফিসকাল স্টেবিলিটি ফেরে তার জন্য, ট্রান্সপারেন্সি মানে স্বচ্ছতা আসে ট্যাক্স কালেকশন বা ফিসকাল ডেফিসিট কমানোর ক্ষেত্রে কি কি করছে গভর্নমেন্ট সেটা দেখা, সেটার ক্ষেত্রে স্বচ্ছতা আসে। ইকুইটেবল ডিস্ট্রিবিউশন অফ ডেট, গভর্নমেন্টের যে ডেট আছে বা ঋণ আছে সেগুলো যাতে ইকুয়ালি ডিস্ট্রিবিউট করা যায়, যে ক্ষেত্রে যতটা দরকার, কোনো ক্ষেত্রে গভর্নমেন্টের ডেট মেটানো হচ্ছে, কোনো ক্ষেত্রে মেটানো হচ্ছে না, যাতে ইকুয়ালি মেটানো যায় সব ডেট গুলোকে ইত্যাদি এম নিয়ে এই একটা এফআরবিএম একটা পাস করা হয়েছিল। এবং এর একটা মূল উদ্দেশ্য ছিল টু রিডিউস ফিসকাল ডেফিসিট কমানো, টু এলিমিনেট রেভিনিউ ডেফিসিট, এবং রেভিনিউ ডেফিসিটটাকে একেবারেই মানে কমিয়ে দেওয়া, মানে না রাখা, রেভিনিউ ডেফিসিট যাতে না থাকে, রেভিনিউ ক্ষেত্রে আয়টা যেন রেভিনিউ ক্ষেত্রে ব্যয় থেকে বেশি হয়, সেটাও একটা টার্গেট ছিল। তাহলে রিডিউস ফিসকাল ডেফিসিট অ্যান্ড এলিমিনেট রেভিনিউ ডেফিসিট অ্যান্ড আ মেজর স্টেপ টুয়ার্ডস ফিসকাল কনসলিডেশন। তাহলে মেন উদ্দেশ্যটা কি কি, দুটো ডেফিসিট কমানো বা ফিসকাল কনসলিডেশন করা, ফিসকাল ডেফিসিট কমানোর জন্য পদক্ষেপ করা। ঠিক আছে, ফিসকাল কনসলিডেশন এর মানে আহ, পদক্ষেপ নিয়ে এই যে একটা পাস করা হয়েছে। তাহলে এই কোশ্চেনটা অনেকবার এসছে যে এফআরবিএম একটা কিসের জন্য পাস করানো হয়। অপশন এ দেয়া থাকে রেভিনিউ ডেফিসিট, অপশন বি ফিসকাল ডেফিসিট, অপশন সি বোথ, অপশন ডি নান অফ দ্য অ্যাবাভ। তাহলে কি হবে আপনারা ভেবে বলুন। এফআরবিএম অ্যাক্ট পাস করানো হয় কোন উদ্দেশ্যে, অপশন এ বলছে রেভিনিউ ডেফিসিট কমানো, অপশন বি ফিসকাল ডেফিসিট কমানো, অপশন সি বোথ, অপশন ডি নান অফ দ্য অ্যাবাভ। তাহলে আপনারা চেষ্টা করুন যে কোনটা কোনটা হবে, উত্তর কোনটা হতে পারে। এফআরবিএম অ্যাক্ট পাস করানোর মূল উদ্দেশ্যটা কি, উঠতে হবেন, চেষ্টা করুন। ফিসকাল ডেফিসিট কমানো শুধু, নাকি রেভিনিউ ডেফিসিট কমানো, নাকি দুটোই কমানো, কোন উদ্দেশ্যে হয়েছিল। আমরা এখানেই দেখতে পাচ্ছি যে উভয় ফিসকাল ডেফিসিট এবং রেভিনিউ ডেফিসিট দুটোকেই কমানোর জন্য। ঠিক আছে, বা ফিসকাল ডেফিসিটটাকে কমানোর জন্য, রেভিনিউ ডেফিসিটটাকে একেবারেই শূন্য করে দেওয়ার জন্য। ঠিক আছে, তাহলে দুটো ডেফিসিটই কমানোর জন্য, বা ওভারঅল বলতে গেলে ফিসকাল কনসলিডেশনের জন্য এই এফআরবিএম একটা পাস হয়। এটা ছিল মূল অবজেক্টিভ। ইট লিমিটেড দ্য ফিসকাল ডেফিসিট টু 3% অফ দ্য জিডিপি। তো ফিসকাল ডেফিসিট রিডিউস করবে বলেছিল, রিডিউস করার কথা বলেছিল, কত পার্সেন্ট রিডিউস করার কথা বলেছিল, জিডিপি যদি সেই বছর 100 টাকা হয় তাহলে সেটা 3 টাকায় নামিয়ে আনতে হবে। মানে 3 টাকায় জিডিপি যদি সে বছর 100 টাকা হয়, ফিসকাল ডেফিসিট 3 টাকায় নামিয়ে আনতে হবে, তার মানে 3% অফ জিডিপি করতে হবে। টার্গেট নেওয়া হয়েছিল জিডিপি 3%-এ নিয়ে নিয়ে আসা ফিসকাল ডেফিসিটটা। দ্য এনকে সিং কমিটি, যেটা 2016 সালে হয়, রেকমেন্ড দ্যাট দ্য গভর্নমেন্ট শুড টার্গেট এ ফিসকাল ডেফিসিট অফ 3% অফ দ্য জিডিপি ইন ইয়ার্স আপ টু মার্চ 2020। তাহলে এনকে সিং কমিটি বলেছিল 31শে মার্চ 2020-র মধ্যে ফিসকাল ডেফিসিটটা 3% অফ জিডিপি করা উচিত, এবং 2.8% করা উচিত 2020 থেকে 21 সালের মধ্যে।
এবং 2.5% নামিয়ে আনা উচিত 2023 সালের মধ্যে। ঠিক আছে, খুব কঠিন কোশ্চেন হলে, খুব ডিটেলস যদি আসে তো এগুলো আসতে পারে। 2023 সালের মধ্যে এনকে সিং কমিটির রেকমেন্ডেশন অনুযায়ী ফিসকাল ডেফিসিটটা কত পার্সেন্ট অফ জিডিপি আনার কথা হয়েছিল? তাহলে 2.5% অফ জিডিপি 2023-এর মধ্যে, 2020-21-এর মধ্যে 2.8% অফ জিডিপি, আর 2020-র মধ্যে বলেছিল 3% অফ জিডিপিতে নামিয়ে আনতে। দ্য অ্যাক্ট মেড ইট ম্যান্ডেটরি, মানে এই যে এফআরবিএম অ্যাক্টটা, এটা ম্যান্ডেটরি করে দিয়েছিল ফর দ্য গভর্নমেন্ট টু প্লেস দ্য ফলোয়িং along with the union budget documents in parliament annually। তাহলে অ্যানুয়াল বাজেটে আমরা জানি যে অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট বা 112-তে যেটা দেওয়া আছে, চলতি কথা আমরা যাকে বাজেট বলি, সেই বাজেটে গভর্নমেন্ট বিভিন্ন রকম তার আয় এবং ব্যয়, আয়ের সোর্স এবং কোথায় কোথায় ব্যয় করবে তার একটা কি করে এস্টিমেশন দেয়। আমরা জানি, আগেই জেনেছি আগের দিন গত ক্লাসে। তো তার মধ্যে আরো কিছু জিনিস ইনক্লুড করতে বলে কোন কমিটি, এই কোন অ্যাক্টের মাধ্যমে? এফআরবিএম অ্যাক্ট। এফআরবিএম অ্যাক্ট বললো যে বাজেটের মধ্যে আরো কিছু জিনিস করতে। সেগুলো কি? মিডিয়াম টার্ম ফিসকাল পলিসি স্টেটমেন্ট, ম্যাক্রো ইকোনমিক ফ্রেমওয়ার্ক স্টেটমেন্ট এবং ফিসকাল পলিসি স্ট্র্যাটেজি স্টেটমেন্ট। এই তিনটে জিনিস কিন্তু আরো বাজেটে পেশ করতে বললো, যে প্রত্যেক বছর বাজেটে যেন এইগুলো গভর্নমেন্ট প্রকাশে আনে, পাবলিশ করে। মিডিয়াম টার্ম ফিসকাল পলিসি স্টেটমেন্ট, মিডিয়াম টার্মে ফিসকাল পলিসি কি হবে তার একটা স্টেটমেন্ট দেবে। ম্যাক্রো ইকোনমিক ফ্রেমওয়ার্ক স্টেটমেন্ট, গভর্নমেন্ট ম্যাক্রো ইকোনমির জন্য কি কি ফ্রেমওয়ার্ক নিচ্ছে তার একটা স্টেটমেন্ট দেবে। ফিসকাল পলিসি স্ট্র্যাটেজি স্টেটমেন্ট, ফিসকাল পলিসি স্ট্র্যাটেজি গুলো কি হবে, ঠিক আছে, সেগুলোও যেন তাদের বাজেটে প্রকাশ করে। তো এই তিনটে ওয়ার্ড আমাদের কিন্তু মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, যে এফআরবিএম অ্যাক্টের মাধ্যমে এর মধ্যে কোনটা হয়নি, এরকম কোশ্চেন আসতে পারে, এর মধ্যে কোনটা বাজেটের মধ্যে ইনক্লুড করতে বলেনি এফআরবিএম অ্যাক্ট, বলে এই তিনটে অপশন দিল আর একটা 4 নম্বরে অন্য কিছু দিয়ে দিল। তাহলে আমাদের কিন্তু তখন এই কোশ্চেনটা অ্যান্সার করতে সুবিধা হবে যদি আমরা এই ওয়ার্ড গুলো মনে রাখি। তাহলে এই তিনটে জিনিসকে, তিনটে স্টেটমেন্টকে বাজেটের মধ্যে পেশ করার কথা এফআরবিএম অ্যাক্টের মাধ্যমে বলা হয় গভর্নমেন্টকে। The FRBM rules mandate 4 fiscal indicators to be projected in the medium-term fiscal policy statement. তো তিনটি ইন্ডিকেটর, ঠিক আছে, যেটা প্রজেক্ট করেছিল, তুমি প্রজেক্টেড ইন দ্য মিডিয়াম টার্ম ফিসকাল পলিসি। এই যে মিডিয়াম টার্ম ফিসকাল পলিসি যে গভর্নমেন্ট স্টেটমেন্ট দেবে, এটা এফআরবিএম অ্যাক্ট বলে এই স্টেটমেন্টের মধ্যে তিনটে ইন্ডিকেটরকে অ্যাড করতে বলে। এই যে স্টেটমেন্টটার আন্ডারে তিনটে ইন্ডিকেটরসকে এফআরবিএম অ্যাক্ট বলে যে গভর্নমেন্টকে অ্যাড করতে। সেই ইন্ডিকেটরস গুলো কি কি? রেভিনিউ ডেফিসিট অ্যাজ এ পার্সেন্টেজ অফ জিডিপি। তাহলে বাজেট যেটা পেশ হবে সেখানে রেভিনিউ ডেফিসিট কত হয়েছে জিডিপি এর কত পার্সেন্ট রেভিনিউ ডেফিসিট হয়েছে সেটা প্রকাশ করতে হবে। ফিসকাল ডেফিসিট অ্যাজ এ পার্সেন্টেজ অফ জিডিপি, সে বছর ফিসকাল ডেফিসিট কত হয়েছে, ঠিক আছে, জিডিপি এর সাপেক্ষে, সেটা প্রকাশ করতে হবে। এবং ট্যাক্স রেভিনিউ অ্যাজ এ পার্সেন্টেজ অফ জিডিপি, মানে ট্যাক্স কত কালেকশন হয়েছে, ট্যাক্স রেভিনিউ কত কালেকশন হয়েছে জিডিপি এর হিসাবে। জিডিপি যদি 100 টাকা হয়, জিডিপি যদি সেই বছর 100 টাকা হয় আর ট্যাক্স কালেকশন হয়ে থাকে 20 টাকা, তাহলে 20% অফ জিডিপি, এটা কি হয়েছে, ট্যাক্স কালেকশন হয়েছে। এইগুলো প্রকাশ করতে বলে এই তিনটে জিনিস, এই তিনটে ইন্ডিকেটরকে বাজেটের মধ্যে ইনক্লুড করতে বলে। বাজেটের মধ্যে কোথায়? মিডিয়াম টার্ম ফিসকাল পলিসি স্টেটমেন্টের মধ্যে আন্ডারে এই তিনটে ইন্ডিকেটরকে প্রকাশ করতে বলে এফআরবিএম অ্যাক্ট গভর্নমেন্টকে। টোটাল আউটস্ট্যান্ডিং লায়াবিলিটিস অ্যাজ আ পার্সেন্টেজ অফ জিডিপি। ও আর একটা কি ছিল, তিনটে ছাড়াও 4 নাম্বার কি, যে টোটাল লায়াবিলিটিস কত আছে গভর্নমেন্টের, কত ধার আছে গভর্নমেন্টের। লায়াবিলিটিস মানে কত ধার নেওয়া আছে, কত ডেট আছে। ঠিক আছে, গভর্নমেন্ট যেটা ধার নিয়েছে পরে শোধ করতে হবে সেটাকে বলা হয় লায়াবিলিটি। ঠিক আছে, সেই লায়াবিলিটি জিডিপি এর কত পার্সেন্ট আছে, মানে 100 টাকা যদি জিডিপি হয় আর গভর্নমেন্টের ধার থাকে 10 টাকা, তাহলে 10% অফ জিডিপি হচ্ছে কি গভর্নমেন্টের লায়াবিলিটি আছে। তো এই লায়াবিলিটিটাও সেটা কত আছে সেটা প্রকাশ করতে বলে বাজেটের মধ্যে। এই চারটে খুব মানে ইম্পর্টেন্ট ইন্ডিকেটরস এফআরবিএম অ্যাক্টের মাধ্যমে বাজেটে মিডিয়াম টার্ম ফিসকাল পলিসি স্টেটমেন্টের মধ্যে এই চারটে ইন্ডিকেটরকে প্রকাশ করতে গভর্নমেন্টকে নির্দেশ দেয় এফআরবিএম অ্যাক্ট। The latest provisions of the FRBM Act to limit the fiscal deficit to 3% of GDP by March 31st, 2021, and the debt of the central government to 40% of the GDP by 2024-25. তো এটা কারেন্ট অ্যাফেয়ার্স একটা, যে এফআরবিএম অ্যাক্ট রিসেন্টলি এফআরবিএম অ্যাক্টের মধ্যে একটা প্রভিশন যোগ করা হয়। সেটাতে বলা হয় যে 2021 সালের 31শে মার্চের মধ্যে কি করতে হবে,
ফিসকাল ডেফিসিটটা 3%-এ নিয়ে আসতে হবে কমিয়ে অফ জিডিপি, অ্যান্ড অফ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্টের যে টোটাল ঋণ বা ধার আছে সেটাকে 40% অফ জিডিপি এর মধ্যে আনতে হবে 2024-25 সালের মধ্যে। 2024 থেকে 25 সালের মধ্যে যে সেন্ট্রাল গভর্নমেন্টের যে ডেট আছে বা ধার আছে, ঋণটা আছে, সেটাকে কমিয়ে 40% অফ জিডিপির মধ্যে আনতে হবে। ঠিক আছে, এই দুটো কিন্তু এফআরবিএম অ্যাক্টের মধ্যে নতুন দুটো প্রভিশন অ্যাড করা হয়। এফআরবিএম অ্যাক্ট নিয়ে আমাদের এইগুলো মোটামুটি জানলে পরীক্ষায় কোশ্চেন এলে আমরা করতে পারবো। ঠিক আছে, আর এরপরে আমরা যেটা জানবো ডিটেলস, সেটা হচ্ছে এনকে সিং কমিটি, যেটা আমরা আগে পড়েছিলাম যে এনকে সিং কমিটি রেকমেন্ডেশন দিয়েছিল কিছু ফিসকাল ডেফিসিট কমানোর জন্য। তো সেগুলো সম্বন্ধে আমরা একটু ডিটেলসে দেখবো। বলছে ইট প্রপোজড টু রিপ্লেস দ্য এফআরবিএম অ্যাক্ট 2003 উইথ আ ডেট ম্যানেজমেন্ট অ্যান্ড ফিসকাল রেসপন্সিবিলিটি বিল 2017। তাহলে এই এনকে সিং কমিটি বলে যে এফআরবিএম অ্যাক্টটাকে রিপ্লেস করে একটা নতুন অ্যাক্ট আনা উচিত। ঠিক আছে, একটা নতুন বিল আনা উচিত। সেই বিলটার নাম দেয় ডেট ম্যানেজমেন্ট অ্যান্ড ফিসকাল রেসপন্সিবিলিটি বিল, ডিএমএফআর, 2017 সালে যেটাকে ইনক্লুড মানে উত্থাপন করা হয়। ঠিক আছে, ডেট ম্যানেজমেন্ট অ্যান্ড ফিসকাল রেসপন্সিবিলিটি বিল এনে এফআরবিএম অ্যাক্টটাকে রিপ্লেস করতে বলে। স্কেপ ক্লজ বলে একটা ফ্রেজ, সেটা ইন্ট্রোডিউস করা হয় এনকে সিং কমিটির মাধ্যমে, স্কেপ ক্লজ। এটা বর্তমান পরিপ্রেক্ষিতে খুবই ইম্পর্টেন্ট, এই যে ওয়ার্ডটা স্কেপ ক্লজটা কি সেটা সেই জন্য এখানে দেওয়া আছে। বলছে ইট রেফার্স টু দ্য সিচুয়েশন under which the central government can deviate from the fiscal deficit target for up to 0.5% of GDP from the stipulated fiscal deficit target during a special circumstances। বলছে যে গভর্নমেন্টকে এফআরবিএম অ্যাক্টে বলা হয়েছে, এফআরবিএম অ্যাক্ট অনুযায়ী বলছে 3% অফ জিডিপিতে আনতে হবে, 3% অফ জিডিপি ফিসকাল ডেফিসিট আনতে হবে 2021 সালের মধ্যে আমরা দেখেছিলাম। তো বলছে এখানে স্কেপ ক্লজ বলে একটা নতুন ওয়ার্ড বা ফ্রেজ এনকে সিং কমিটি ইন্ট্রোডিউস করে। সেখানে বলছে যে গভর্নমেন্ট এটা ডেভিয়েট করতে পারে, মানে 3% যদি না কমাতে পারে 3% অব্দি, ঠিক আছে, সেটা 0.5% অব্দি জিডিপি অফ ডেভিয়েট করতে পারে, 3%-এর জায়গায় 3.5% করতে পারে। ঠিক আছে, তাহলে কি গভর্নমেন্টকে এখানে একটু ছাড় দেওয়া হচ্ছে যে গভর্নমেন্ট এটা করতে পারে কোন সিচুয়েশনে, স্পেশাল সার্কামস্টান্সেস, যখন যদি কোনো একটা খুব খারাপ পরিস্থিতি, কিছু স্পেশাল সার্কামস্টান্সেস তৈরি হয় দেশে, সেক্ষেত্রে গভর্নমেন্টের যে টার্গেটটা নিল 3%, সেটা 3% যদি নাও করতে পারে, ঠিক আছে, সেক্ষেত্রে 0.5% একটা ছাড় পাবে গভর্নমেন্ট। এই যে ছাড় পাওয়ার ব্যাপারটাকে, স্কেপ করার ব্যাপারটাকে, এটাকে বলা হচ্ছে স্কেপ ক্লজ। ঠিক আছে, এই ফ্রেজটাকে, যেটা এনকে সিং কমিটি ইন্ট্রোডিউস করায়। ঠিক আছে, তো এখানে রিসেন্টলি বলছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া used scape clause this year as COVID-19 is a national calamity। যেহেতু কোভিড-19 ন্যাশনাল ক্যালামিটি হয়েছিল, সেই জন্য এই স্কেপ ক্লজটাকে বর্তমানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কিন্তু ব্যবহার করেছে এনকে সিং কমিটি, সেই জন্য এটা ইম্পর্টেন্ট। স্কেপ ক্লজ বলতে তাহলে কি বলছে, এর থেকে যে ডেভিয়েশন, যে টার্গেটটা নেওয়া হয়, টার্গেট থেকে ডেভিয়েট করার গভর্নমেন্টের একটা উপায়। ঠিক আছে, তো 2021 সালে এই কোভিড-19 এর জন্য গভর্নমেন্ট স্কেপ ক্লজ হিসেবে ইউজ করেছে এটাকে। তাহলে স্কেপ ক্লজের মধ্যে কোন কোন সার্কামস্টান্সেস গুলো আসতে পারে, যে কোন কোন সার্কামস্টান্সেস দেখিয়ে, কোন কোন পরিস্থিতি দেখিয়ে ভারত সরকার স্কেপ ক্লজ থেকে ব্যবহার করতে পারে, সেটা এখানে দেওয়া আছে সেকশন 4 ক্লজ 2 এর মধ্যে অফ দ্য অ্যাক্ট। ওই অ্যাক্টের 4(2) এর মধ্যে দেওয়া রয়েছে যে কোন কোন কেসকে বলা হবে যে স্পেশাল সার্কামস্টান্সেস। ন্যাশনাল সিকিউরিটি বা ওয়ার যদি শুরু হয়, সেক্ষেত্রে গভর্নমেন্ট ফিসকাল ডেফিসিট যে টার্গেট নেবে তার থেকে ডেভিয়েট করতে পারে। ন্যাশনাল ক্যালামিটি যদি হয়, কোনো রকম কোনো বন্যা বা দুর্যোগ, কোলাপস অফ এগ্রিকালচার, কোনো কারণে যদি এগ্রিকালচার ক্রপ কোলাপস হয়ে যায়, আমাদের এখানে ভারতবর্ষে এগ্রিকালচারটা এখনো পর্যন্ত মানে প্রচুর পরিমাণে মনসুনের উপরে ডিপেন্ডেন্ট। ঠিক আছে, সেই জন্য যদি কোনো কারণে মনসুনের কোনো রকম সমস্যার জন্য, ঠিক আছে, কোনো আনসার্টেনটির জন্য যদি এগ্রিকালচার কোলাপস করে যায়, সেক্ষেত্রেও গভর্নমেন্ট টার্গেট থেকে ডেভিয়েট করতে পারে।
স্ট্রাকচারাল রিফর্মস, যদি সরকার কোন রকম কোনো স্ট্রাকচারাল বিশাল বড় সড়ো স্ট্রাকচারাল রিফর্মস নিয়ে থাকে, লাইক জিএসটি, ঠিক আছে, তো এইসব স্ট্রাকচারাল রিফর্মস এর জন্য গভর্নমেন্ট কিন্তু স্ট্রাকচারাল রিফর্মস এর জন্য মানে পদক্ষেপ গ্রহণ করার জন্য কিন্তু স্কেপ ক্লজকে ব্যবহার করতে পারে। এছাড়া decline in real output growth of a quarter by at least 3% points below the average of the previous 4 quarters। তাহলে আগের যে 4টে কোয়ার্টার, মানে আগের 3 মাস, যে 3 মাস করে একটা কোয়ার্টার হয়, সেক্ষেত্রে যদি খুব বিশাল পরিমাণে একটা ডিক্লাইন হয়ে যায়, ঠিক আছে, প্রিভিয়াস 4-এর থেকে, ঠিক আছে, সেক্ষেত্রেও কিন্তু গভর্নমেন্ট স্কেপ ক্লজটাকে ব্যবহার করতে পারে, যে গ্রোথের যে কোনো ডিক্লাইন হয়। দুদিন আমরা এই কোশ্চেন গুলো আলোচনা করেছিলাম, ওগুলো পড়ার পর, ঠিক আছে, সেগুলো আজকেও আমরা শেষে দেখবো কতটা মনে আছে, যেহেতু টোটালটা কমপ্লিট হলো। ঠিক আছে, এর আগে আমরা যে গভর্নমেন্টের যে রেভিনিউ সোর্স ছিল, রেভিনিউ সোর্সের মধ্যে কি ছিল? ট্যাক্স রেভিনিউ। সেই ট্যাক্স রেভিনিউ সম্বন্ধে আমরা ডিটেলসে এবার দেখবো ট্যাক্স রেভিনিউ কালেকশন কি, এবং দুটো ট্যাক্স রেভিনিউ কালেকশন ছিল, একটা হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স আর একটা ছিল ইনডাইরেক্ট ট্যাক্স। এবার আমরা সেগুলো ডিটেলসে দেখবো ট্যাক্স সম্পর্কে। ট্যাক্স, ট্যাক্স কি বলছে? ইজ আ মোড অফ ইনকাম রিডিস্ট্রিবিউশন। যে ইনকামটা হয়, সেই ইনকামটাকে, মানুষের আমাদের যে ইনকামটা হয়, সেই ইনকামটা রিডিস্ট্রিবিউট করার একটা পদ্ধতি হচ্ছে ট্যাক্স। তার মানে কি? সাপোজ ইনকাম ট্যাক্স রেট ইজ 30% of now 30%. Now see the impact of this tax on the income disparity of two people A and B earning 50,000 and 80,000 respectively. তাহলে কি বলছে? ধরে নাও আমরা এই যে ওয়ার্ডটা আমরা বললাম, এই যে সেন্টেন্সটা, ট্যাক্স ইজ আ মোড অফ ইনকাম রিডিস্ট্রিবিউশন, মানে মানুষের ইনকামটাকে রিডিস্ট্রিবিউট করার একটা পদ্ধতি হচ্ছে ট্যাক্স। রিডিস্ট্রিবিউট মানে পুনর্বন্টন, মানুষের যে ইনকাম সেটাকে পুনর্বন্টন করার একটা উপায় হলো ট্যাক্স। তো সেটা কিভাবে হচ্ছে আমরা এবার ডিটেলসে জানবো। বলছে ধরো একটা মানুষ, দুজন এখানে ব্যক্তিকে কনসিডার করা হলো, ব্যক্তি এ এবং ব্যক্তি বি। ব্যক্তি এ এর ইনকাম হচ্ছে মাসে 50,000 টাকা, আর ব্যক্তি বি এর ইনকাম হচ্ছে মাসে 80,000 টাকা, এবং সেই সময় ইনকাম ট্যাক্স রেট ধরলাম আমরা 30% অফ দেয়ার ইনকাম। সেই সময় ইনকাম ট্যাক্স রেট হচ্ছে 30%। তাহলে আমরা দেখছি ইন্ডিভিজুয়ালে ব্যক্তি এর নমিনাল ইনকাম কত? 50,000 টাকা। ব্যক্তি বি এর নমিনাল ইনকাম কত? 80,000 টাকা, আগেই উল্লেখিত। ইনকাম ডিসপ্যারিটি বিফোর ট্যাক্স, তাহলে এদের দুজনের, এ এবং বি, এই দুজনের ট্যাক্স দেওয়ার আগে তাদের ইনকামের পার্থক্যটা কত? তাহলে 80,000 থেকে 50,000 বাদ দিলে তাহলে ইনকামের পার্থক্য কত? এ আর বি এর মধ্যে 30%, 80 মাইনাস 30 মানে হচ্ছে 80 মাইনাস 50 মানে 30K তাদের ইনকামের ডিফারেন্স। এ এবং বি এর মধ্যে ডিফারেন্স হচ্ছে ট্যাক্স দেওয়ার আগে 30,000 টাকা। এবার সেই সময় ইনকাম ট্যাক্স কত আছে? 30%, আমরা আগেই দেখেছি। তাহলে এ কে, যার ইনকাম হচ্ছে 50,000 টাকা, তাকে ট্যাক্স দেওয়ার পরে তার কাছে থাকছে কত? 35,000 টাকা। যেহেতু 30% সেই সময় হচ্ছে কি, 30% হচ্ছে সেই সময় ইনকাম ট্যাক্স, তাহলে তার ইনকাম 50,000 টাকা, তাকে ট্যাক্স দিতে হচ্ছে কত? 15,000 টাকা। তাহলে ট্যাক্স দেওয়ার পরে তার ইনকাম থাকছে কত? 35,000 টাকা। আর ব্যক্তি বি, তাকে ট্যাক্স দেওয়ার পরে তার ইনকাম ছিল 80,000 টাকা, ট্যাক্স দেওয়ার পরে তার ইনকাম দাঁড়াচ্ছে 30% ট্যাক্স দেওয়ার পরে 56,000 টাকা। ঠিক আছে, তাহলে ট্যাক্সটা দেওয়ার পরে তাদের ইনকামের পার্থক্য কত? এবার আমরা দেখব। ট্যাক্স দেওয়ার আগে তাদের ইনকামের মধ্যে পার্থক্য ছিল, ডিসপ্যারিটি ছিল 30,000 টাকা। ট্যাক্স দেওয়ার পরে তাদের ইনকামের পার্থক্যটা আমরা দেখলাম 21,000 টাকায় চলে এলো। ঠিক আছে, তাহলে ট্যাক্সটা দেওয়ার মাধ্যমে কি হলো? দেখো, যার ইনকামটা বেশি, 80,000 টাকা যার ইনকাম, তাকে ট্যাক্স 30% দিতে হয়েছে, তাহলে অনেকটা বেশি টাকা তাকে দিতে হয়েছে গভর্নমেন্টকে। সেই জন্য তার ইনকাম দাঁড়িয়েছে গিয়ে 56,000 টাকা। এর 50% 50K এর 30% দিতে হয়েছে,
গিয়ে তার ইনকাম দাঁড়িয়েছে 35,000 টাকা। তাহলে ট্যাক্স দেওয়ার আগে তাদের ইনকামের মধ্যে পার্থক্য ছিল, ইনইকুয়ালিটিটারও বেশি ছিল 30,000 টাকায়। ট্যাক্স দেওয়ার পরে সেটা এসে দাঁড়ালো কত, 21,000 টাকা। তাহলে কি হলো, তাদের মধ্যে যে ইনকাম মানে ইনকামের যে ডিসপ্যারিটি, ইকুয়ালিটি, সেটা কি হলো, যে ইনকামের যে ইকুয়ালিটিটা আরো বাড়লো। মানে ট্যাক্স দেওয়ার আগে দুটো ব্যক্তির মধ্যে ইনকামের পার্থক্য ছিল 30,000 টাকা। ট্যাক্স দেওয়ার পরে যে বেশি ইনকাম করে তাকে বেশি ট্যাক্স দিতে হয়েছে আরো। ট্যাক্স দেওয়ার পরে তাদের ইনকামের যে পার্থক্যটা সেটা দাঁড়িয়েছে গিয়ে 21,000 টাকায়। তাহলে আমরা দেখতে পাচ্ছি 9,000 টাকার যে আরো বেশি ডিসপ্যারিটি ছিল, সেই ডিসপ্যারিটিটা কমে গেল, তাই তো? তাহলে ট্যাক্সের মাধ্যমে কি হলো, দেখলাম যে ইনকামটা রিডিস্ট্রিবিউট হলো, যে বেশি ইনকাম করছে তাকে বেশি ট্যাক্স দিতে হলো, ঠিক আছে, দিয়ে তার ইনকামটা কমে আসলো। ফলে যে কম ইনকাম করছে এবং যে বেশি ইনকাম করছে তাদের মধ্যে যে ইনকামের পার্থক্য সেটা কমলো, ইনকামটা রিডিস্ট্রিবিউট হলো, ঠিক আছে। তাহলে ট্যাক্স হচ্ছে তাহলে মোড অফ ইনকাম রিডিস্ট্রিবিউশন, সেই জন্য বলা হচ্ছে ট্যাক্স, ঠিক আছে। এছাড়াও আরো উপায়ে ট্যাক্সের মাধ্যমে বা ফিসকাল পলিসির মাধ্যমে সরকার ইনইকুয়ালিটি কমাতে পারে। একজন বেশি ইনকাম করা মানুষের সাথে একটা কম ইনকাম করা মানুষের ইকুয়ালিটি বাড়াতে পারে, ঠিক আছে, বা ইনইকুয়ালিটি কমাতে পারে। কিভাবে? যে ব্যক্তিটা 80,000 টাকা ইনকাম করছে আর যে ব্যক্তিরা 50,000 টাকা ইনকাম করছে, তো সরকার সেখান থেকে দুজনের কাছ থেকে 21,000 টাকা ট্যাক্স নিয়েছে। নিয়ে সরকার কি করছে, সেই টাকাটা আবার মানুষকে ফ্যাসিলিটি দেওয়ার জন্য হসপিটাল, স্কুল ইত্যাদিতে খরচ করছে, তাই তো? ট্যাক্স থেকে যে কালেকশন হচ্ছে সেটা আবার মানুষের মানুষের জন্যই, পাবলিকের জন্যই খরচ করছে সরকার। এবার আমরা যদি দেখি, যারা যাদের ইনকাম কম তারাই গভর্নমেন্ট ফ্যাসিলিটিটা বেশি নেয়। যাদের ইনকাম প্রচুর বেশি তারা কিন্তু প্রাইভেটে বিভিন্ন রকম ফ্যাসিলিটি ইন্ডিয়াতে নিয়ে থাকে। যদি ইনকাম বেশি হয়, আমার প্রচুর হয়, আমি তখন বড় বড় প্রাইভেট হসপিটালে যাব যদি শরীর খারাপ হয়, ছেলে মেয়েকে প্রাইভেট কলেজে স্কুলে পড়াবো, তাহলে আমাকে সেখানে আরো টাকা খরচা করতে হচ্ছে। কিন্তু ইনকাম কম হলে আমাদের উপায় থাকে না, নিরুপায়, তখন আমাদেরকে গভর্নমেন্ট হসপিটালে যেতে হয়, গভর্নমেন্ট স্কুল কলেজে ছেলে মেয়েকে পড়াতে হয়। তাহলে গভর্নমেন্ট যে খরচাটা করছে সেটা তাহলে কে পাচ্ছে? যার ইনকাম কম সেই পাচ্ছে, তাই তো? আর যার ইনকাম বেশি তার কাছ থেকে গভর্নমেন্ট ট্যাক্সটা বেশি নিচ্ছে, কিন্তু খরচাটা তার জন্য করছে, কিন্তু সে ফ্যাসিলিটেশন নিচ্ছে না। আলটিমেটলি যে গরিব মানুষ সেই নিচ্ছে। তাহলে এর ফলে কি হলো, দেখতে পাচ্ছি যে গভর্নমেন্টের টাকাটা গরিবদের জন্যই ব্যবহৃত হলো, ঠিক আছে। তাহলে তার ইনকামটা রিডিস্ট্রিবিউট হলো, তার খরচাটা কম হলো। প্রাইভেটে ফ্যাসিলিটি নেওয়ার তার ক্ষমতা নেই, বা খরচা করবে না সে প্রাইভেটে, কারণ কি গভর্নমেন্টের ফ্যাসিলিটি সে নিচ্ছে, ঠিক আছে। এইভাবে তাহলে কি হলো, তার ইনকামটা আবার দ্বিতীয় ভাবে অন্য দিক দিয়েও রিডিস্ট্রিবিউট হলো। বড় লোক মানে গরিব মানুষ যে, সে আরো গভর্নমেন্ট ফ্যাসিলিটি বা গভর্নমেন্টের খরচ করা টাকার বেশি ভাগটা কিন্তু গরিব মানুষটা ভোগ করলো, ঠিক আছে। তাহলে এইভাবে ট্যাক্সের মাধ্যমে সরকার কি করে থাকে, ইনকাম রিডিস্ট্রিবিউট করে থাকে, ঠিক আছে। এটাই এখানে বলছে, নাও গভর্নমেন্ট উইল স্পেন্ড দিস 39K। তাহলে কত টাকা ট্যাক্স কালেকশন হয়েছে গভর্নমেন্টের? এই দুজনের কাছ থেকে, একজনের কাছ থেকে 15,000 টাকা আর একজনের কাছ থেকে 24,000 টাকা নিয়ে 39,000 টাকা যে গভর্নমেন্টের আয় হলো, গভর্নমেন্ট এটা স্পেন্ড করবে ইন ডিফারেন্ট সেক্টরস, ঠিক আছে, বিভিন্ন সেক্টরে, স্কুল, হসপিটাল ইত্যাদি সেক্টরে গভর্নমেন্ট খরচ করবে। এবং লোয়ার ট্যাক্স পেয়ার, মানে যে কম টাকা ট্যাক্স দিয়েছে, মানে যে 15,000 টাকা দিয়েছে, উইল গেট মোর গভর্নমেন্ট সার্ভিসেস, সে আরো বেশি গভর্নমেন্ট সার্ভিস গুলো উপভোগ করবে। দাস এইভাবে ইনকাম ইজ রিডিস্ট্রিবিউটেড সেকেন্ডারি লেভেল। তাহলে এইভাবে সেকেন্ডারি লেভেলেও গভর্নমেন্টের যে মানে মানুষের যে ইনকাম সেটাকে রিডিস্ট্রিবিউট গভর্নমেন্ট ট্যাক্স সিস্টেমের মাধ্যমে করে থাকে। এটাই হচ্ছে ট্যাক্স নেওয়ার, গভর্নমেন্ট যে ট্যাক্স নেয় তার মূল কারণ, ঠিক আছে। সেই জন্য ট্যাক্সকে বলা হচ্ছে আ মোড অফ ইনকাম রিডিস্ট্রিবিউশন। ওকে।